And somehow, Dan Lewis also believe in the scientific guideline for constructing theoretical framework. For constructing theoretical framework in your education system. ঠিক আছে, এবং এই যে আমি বললাম যে কোথাও না কোথাও চাইনাতে সেই মুহূর্তে একটা মার্কসিস্ট সোশ্যালিস্টের একটা বিশাল বড় চিন্তা ভাবনা ছিল, এবং যেখানে শিক্ষাটা শুধুমাত্র তারা স্কুল এডুকেশনের পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে তুলে ধরে রাখতে চাইছিল না। কেননা যখনই আমি সোশ্যালিস্টের কথা বলছি, তাদের পয়েন্ট অফ ভিউ এটা ছিল যে শিক্ষার মধ্য দিয়ে সে টিচারই হোক কিংবা টিচার এডুকেটরই হোক না কেন, তার মধ্যে এমন ধরনের থিঙ্কিং প্যাটার্ন হতে হবে যে তার মধ্যে সোশ্যাল ফোর্সেস জায়গাটায় খেয়াল রাখতে হবে। এবং খুব ইন্টারেস্টিংলি বলা হয় টিচারদেরকে, বিশেষ করে মার্কসিস্ট একটা টার্ম ইউজ করা হয়, টিচার ইজ লাইক এ কমরেড। টিচার ইজ এ কমরেড। কমরেড কাকে বলে জানো? অর্থাৎ এই জায়গাটা ইম্প্রুভিং দ্য টিচার নলেজের যে প্রসঙ্গটা আসছে, এখানে বলা হচ্ছে যে টিচার কোথাও না কোথাও বিভিন্ন ধরনের মোরাল এডুকেশনের জায়গাটা আসতে হবে তাকে। and set as example। তাহলে কি বললাম? improving the teacher knowledge, then teacher status will be raised, consciousness of the socialism, what is the core of education। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এটাও প্রশ্নটা করে দিয়েছিলাম যে what is the core of education, what is the goal of education, and then teachers should be work like as a comrade, improve the teacher social status and improve the teacher knowledge for the creation of moral educator। ঠিক আছে, একজন ভালো সমাজের নাগরিক তৈরি করার জন্য কেমন হতে হবে। এবার এর কিছু বিষয় রয়েছে, ডেঙ্গের যেটা আমরা বলছিলাম, তিনি প্রথমে যেটা বলছিলেন ডেঙ্গের লিপের কনসেপ্টের প্রথমে বেশ কিছু পার্সপেক্টিভ আছে ডেঙ্গের। প্রথমে যেটা আমরা বলছি 3 ধরনের নলেজের কথা বলছে, যেটা মূলত এক্সাম পয়েন্ট অফ ভিউতে এর আগেও হয়তো জিজ্ঞাসা করেছে, আগামী দিনেও করবে, যে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট রয়েছে। প্রথমেই বলছে গুড নলেজ, গুড নলেজ 3 ধরনের নলেজের কথা বলে। একটা হচ্ছে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে গুড নলেজ। ঠিক আছে, কিংবা তোমার যেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিনারি কনসেপশন অফ দ্য নলেজ। ডিসিপ্লিনারি কনসেপশন অফ নলেজ। ডিসিপ্লিনারি কনসেপ্ট অফ নলেজ এর কথাটা শুনে আমরা যে বিষয়গুলো কিছুটা আমরা বুঝতে পারছি, গুড নলেজ বলতে আমরা কি বুঝি মূলত? গুড নলেজ বলতে আমরা সেইটা বুঝি যে দ্যাট নলেজ উইচ উইল বি কমপ্লিটলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ দ্য বায়াসনেস। ঠিক আছে, এনি কাইন্ড অফ দ্য ফেভারিটিজম, এনি কাইন্ড অফ দ্য সাবজেক্টিভিটি। এবং সেইখানে আমাদের মধ্যে যেটা থাকে গুড নলেজের ক্ষেত্রে অবজেক্টিভিটি থাকে, এবং ইট বিকাম সো মাচ ইম্পার্সিয়াল। যেমন ধরো মনে করো আমি বললাম দিল্লির ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি।
তো ভারতবর্ষের রাজধানীর নাম দিল্লি, এটা কিন্তু ইউনিভার্সাল, এটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। আমার পছন্দ হতেই পারে কলকাতা, দেরাদুন কিংবা আদার্স, তার মানে এটা নয় যে ভারতবর্ষের রাজধানী সেটা হয়ে যাবে। আমার পছন্দ জায়গাটা থেকে ইম্পর্টেন্ট হলো হুইচ ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল, হুইচ ইজ হ্যাভ এ প্রপার স্ট্রং এভিডেন্স বেসড নলেজ। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে গুড নলেজ। এবার এইখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন তোমার ডিসিপ্লিনারি কনসেপশন নলেজ বলা হচ্ছে, এইটাকে আবার ক্যানোনিক্যাল নলেজও বলা হয়। কি বলা হয়? ক্যানোনিক্যাল নলেজ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, ডিসিপ্লিনারি অ্যাসপেক্টসে আমরা কতটুকু বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের সুযোগটা করে দিতে পারছি। ঠিক আছে, তাদেরকে কতটুকু সঠিক ডিসিপ্লিন, যেমন ধরো মাল্টি ডিসিপ্লিনারি কিংবা ইন্টার ডিসিপ্লিনারি কিংবা ট্রান্স ডিসিপ্লিনারি, এই সমস্ত বিষয়গুলোতে তাদেরকে কতটুকু ডাইভার্সিফিকেশন ওয়েতে আমরা ডেভেলপমেন্টের সুযোগ করে দিতে পারছি, তার ইন্টেলেকচুয়াল গ্রোথের জায়গাটায় আমরা কতটুকু পৌঁছে দিতে পারছি, তার মধ্যে নলেজ ক্রিয়েশন এবং সবথেকে বড় কথা ক্রিয়েটিভিটি যেটা বলা হয়, সেই জায়গাটা আমরা ডেভেলপ করতে পারছি। ঠিক আছে, এবং এই যে ক্যানোনিক্যাল নলেজ বলছি না, দিস নলেজ কামস ফ্রম দ্য প্রাইমারি সোর্সেস। The primary sources of the knowledge, তো বলতে পারবে প্রাইমারি সোর্সেস অফ নলেজটা কি? সেখান থেকে তো বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স গেইন করছো। তো এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করা হয়, প্র্যাকটিক্যাল জ্ঞান আমরা পাচ্ছি কিসের মাধ্যমে পাচ্ছি? বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের মাধ্যমে পাচ্ছি। এই সমস্ত অ্যাক্টিভিটিজ এবং প্র্যাকটিক্যাল বেসড নলেজটাকে আমরা বলছি প্র্যাকটিক্যাল কনসেপশন নলেজ। এবার একটা বিষয় আসছে, খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে where we actually use the practical knowledge conception। এখানে ডেঙের কথা যদি আমরা একটু দেখি, তাহলে এইখানে আমরা যেটা দেখব যে মূলত বিভিন্ন সোশ্যাল ইস্যু যেগুলো হয় সমাজে, সোশ্যাল ইস্যুজ কিংবা সোশ্যাল প্রবলেম সলিউশনের জন্য আমরা প্র্যাকটিক্যাল কনসেপশন নলেজ আমরা ইউজ করি। এখানে একটা খুব টার্ম ভালো ইউজ করি, সেখানে আছে তোমার প্রসিডিউরাল নলেজ। এটাকে আবার প্রসিডিউরাল নলেজের মধ্যে ইউজ করি আমরা। প্রসিডিউরাল নলেজ এটা একটা মেটাকগনিটিভ স্কিলের একটা পার্ট। ঠিক আছে, এটাকে অনেক সময় এম্পারেটিভ কিংবা পারফরমেটিভ নলেজও বলা হয়। প্রসিডিউরাল নলেজ এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে একটা জিনিস লেখা আছে, দেখো প্রসিডিউরাল বলা হচ্ছে। আমরা অনেক সময় বলি হচ্ছে দ্য প্রসিডিউর টু ডু দ্যাট থিংস। ঠিক আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ করা হচ্ছে দ্য প্রসিডিউর টু ফর্ম ফিল আপ, হচ্ছে দ্য প্রসিডিউর টু গেট অ্যাডমিশন, হচ্ছে দ্য প্রসিডিউর টু ওপেন এনি বিজনেস or any coaching center, anything. So procedure means what is the guideline, what is the step, পদ্ধতিটা কি সেই কাজটা করার জন্য। তো প্রসিডিউরাল নলেজ যেটা আমাদেরকে হেল্প করে নোয়িং হাউ, আমরা কিভাবে সেই কাজটা করব, সেটাই হচ্ছে প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে, এবার এইটা প্র্যাকটিক্যাল নলেজ যখন আমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তখন আমাদেরকে হেল্প করে প্রসিডিউরাল নলেজের ক্ষেত্রে। কোনো একটা প্রবলেম সলভ করছি কিভাবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল, হয়তো সিমিলার প্রবলেম আমরা আগে সলভ করিনি বাট মোর লেস সিমিলার, সেক্ষেত্রে প্রসিডিউরাল নলেজ তোমাকে হেল্প করছে, কারণ তুমি প্রসেসটা জানো, সে প্রসিডিউরটা জানো, তার জন্য সিমিলার লাইক প্রবলেমটাকে তোমাকে সলভ করতে হেল্প করে। তার জন্য বলা হয় প্রসিডিউরাল নলেজ টিচারদেরকে প্রোভাইড করা হোক কিংবা টিচার এডুকেটরকে। দেন নেক্সট যেটা আসছে এক্সপেরিয়েন্সিয়াল কনসেপশন অফ নলেজ।
What's the experiential conception of the knowledge? Okay? In experiential knowledge, what actually he had done is socially constructed knowledge on based of experience এর বেসিসে আমরা এবং এই নলেজটা আমরা কি করছি রিয়েল লাইফেও কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সোশ্যালি কনস্ট্রাক্টেড নলেজ অর্থাৎ এখানে বলা হয় কোনো কিছু একটা বিষয় কোনো rather than written or grabbing the information simply we try to understand that what actually we are get experience from the situation দেখো ডিউয়ের কিছু কথা ছিল ডিউ তো আবার অনেকটা ইনফ্লুয়েন্স হয়েছে উইলিয়াম জেমসের থিওরি আর তোমার একটা কি থিওরি ছিল বেশ অ্যাডাপ্টেশনের থিওরিটা ছিল মনে পড়ছে না ডারউইনের থিওরি থেকে এনভায়রনমেন্টের যে অ্যাডাপ্টেশনের থিওরি সেখান থেকে এরা ইনফ্লুয়েন্স হয়েছিল মেনলি ঠিক আছে তারা বলে এখানে বলা হয় যে নলেজ is arise from an active adaptation কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো অর্থাৎ অভিযোজনের ফলে হিউম্যান অর্গানিজম যারা রয়েছে যে মানুষগুলো রয়েছে তারা যখন অভিযোজন প্রসেসের মধ্য দিয়ে অভিযোজন পদ্ধতির মধ্য দিয়ে নিজেদেরকে নিযুক্ত করছে তখন সেই তাদের মধ্যে যে জ্ঞান প্রাপ্তি হচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত রূপে অভিজ্ঞ সম্পূর্ণ যে নলেজের কথা বলছি সেই জায়গাটার কথা বলা হচ্ছে অর্থাৎ এক্সপিরিয়েন্সিয়াল নলেজের কথা বলা হচ্ছে কেমন সেটা মানুষ যখন একদম অ্যানসিয়েন্ট টাইমে যে পর্যায়ে ছিল এবং ধীরে ধীরে যেভাবে সিভিলাইজেশন প্রসেসের মধ্য দিয়ে এলো তার মধ্য দিয়ে যে জার্নিটা হয়েছে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাওয়ার সময় তার যে স্ট্রাগলটা সেটা কিন্তু অনেক কিছু শিখিয়েছে ঠিক আছে কথার প্রসঙ্গে যদি বলি আজকে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং কিভাবে হেল্প করবে মনে যদি করো প্রথম দিকে যদি মোবাইল ফোনের সাইজটা দেখো একটা বিশাল বড় আকৃতির মোবাইল ফোন ছিল এবং তার একটা অনেক বড় ইনস্ট্রুমেন্ট ছিল ঠিক আছে তার বিভিন্ন রকমের এবং তার ব্যাটারি সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কিছু ছিল তার প্রথম দিকে যদি দেখি অত যদি আর্লি স্টেজে না যদি যাই আমরা যদি মোটামুটি দেখি 2000 সালেও যদি দেখি মোবাইল ফোন যেরকম ছিল আজকের মোবাইল ফোন 23 বছর পর মোবাইল ফোনে কিন্তু অনেক ডিফারেন্স চলে এসছে অনেক ছোট হয়ে গেছে মোবাইল ফোনের সাইজটাও ছোট হয়ে গেছে তার মধ্যে অনেক রকমের মাইক্রো প্রসেসিং যে গুলো আছে তোমার ন্যানো টেকনোলজির ফলে আরো সেটা ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা পৌঁছে গেছি ধীরে ধীরে মানুষ অভিজ্ঞতা পেয়েছে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে নিজের ফেলিওর থেকে শিখেছে এবং সেটাকে চেঞ্জেসের প্রসেস নিয়ে গিয়ে সেটাকে আরো ডেভেলপ করেছে আমি জাস্ট একটা মোবাইল ফোনের এক্সাম্পল দিলাম এইভাবে মানুষ যখন অ্যাডাপ্টেশন প্রসেসের মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যায় ধীরে ধীরে আরো ডেভেলপ করতে থাকে এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ অর্থাৎ শিক্ষকের তাহলে কি কাজ যারা প্রি সার্ভিস টিচার ট্রেনার হবে কেননা একজন লার্নার যে আসবে সে একটা অলরেডি মাস্টার্স কিংবা একটা মাস্টার্স কমপ্লিট করে আসছে এসএসএ বিএড প্রোগ্রাম করতে আসছে কিংবা এবার তখন শিক্ষক হিসেবে তার উচিত তাকে যখন পেডাগজিক্যাল নলেজ প্রোভাইড করা হবে তা না যে সে টিচিং সম্পর্কে কিছুই জানে না কিংবা টিচিং একটা বিশাল কোনো অটোমেশনের মতো জিনিস কিংবা আলাদা কোনো ভীষণ টেকনিক্যাল জিনিস এমনটা কিছু না তার মতো একটা প্রি কনসেপ্ট মোশন কিংবা অলরেডি একটা এক্সিস্টিং এক্সপিরিয়েন্স আছে টিচিংকে নিয়ে সেটার সঙ্গে এক্সিস্টিং
ইনফরমেশন এক্সিস্টিং এক্সপিরিয়েন্সের সঙ্গে নতুন কিছু তাকে দেওয়ার ফলে, এই যে বললাম অ্যাকোমোডেট করা, অ্যাডাপ্টেশন করা, অ্যাকোমোডেশন করা, তো সেটাই কাজ না? তো সেই যখন আমরা অ্যাকোমোডেট করি তার নলেজটাকে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ডেভেলপ করে নতুন কিছু প্রোভাইড করার পর তার ফলে যে তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ চেঞ্জ আসে, সেইটা হওয়া প্রয়োজন। সে হয়তো আগেও জানতো যে ক্লাসে একজন শিক্ষক আছে কিভাবে পড়াচ্ছে, ছোটবেলা থেকে দেখে আসছে টিচাররা কিভাবে পড়াচ্ছে, কিন্তু সে যখন একজন টিচার হিসাবে যখন ক্লাসরুমে পড়বে তার চিন্তা ভাবনাটা আলাদা। তাকে শুধু কন্টেন্টের দিকটা ভাবতে হবে না, তাকে প্রত্যেকটি পার্সপেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে শুরু করে every and each dimension he or she should take carefully consideration। সেই জায়গাটার কথা বলছে এক্সপিরিয়েন্স এন্ড নলেজ। ঠিক আছে, আমাদের তিনটে কনসেপ্ট চলে গেল আমাদের। প্রথমে যেটা আমরা পড়লাম, disciplinary conception of knowledge, practical conception of knowledge, and then experience conception of knowledge। এটা ছিল ডিঙের। ঠিক আছে, লিউকের আবার কিছু কনসেপ্ট আছে। লিউকের যেটা ছিল তোমার কনসেপ্ট, মূলত লিউ যে এরিয়াতে কাজ করেছিল ল্যাঙ্গুয়েজ পেডাগোজির উপর তার কাজ ছিল। তোমরা হয়তো একটা পেপার পড়বে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ঠিক আছে, সেখানে লিউকের দুটো ফেমাস বই আছে, একটু বইগুলো যদি মনে হয় একটু দেখে নিও। পেডাগোজি অফ মাল্টিলিটারেসি, তার সঙ্গে সঙ্গে আর একটা বই আছে ডিজাইনিং অফ সোশ্যাল ফিউচার। ডিজাইনিং অফ সোশ্যাল ফিউচার, এইটা পেডাগোজি অফ মাল্টিলিটারেসি অ্যান্ড ডিজাইনিং অফ দ্য সোশ্যাল ফিউচার। তিনি কি বলছেন, বিশেষ করে বেশ কিছু তিনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জায়গাটা বেশি ফোকাস করেছিলেন, এবং তার প্রথম আসপেক্ট ছিল চারটি কম্পিটেন্সির ওপর ডেভেলপমেন্ট করা, যারা নলেজ দেওয়ার জন্য। প্রথমে বলা হচ্ছে কোডিং কম্পিটেন্সি। আমরা জানি, যদি কমিউনিকেশন চ্যাপ্টার যদি তোমরা পড়ে থাকো, যে কোডিং কম্পিটেন্সি মিনস আমরা ইনফরমেশনকে কিভাবে ডিকোড করতে হবে। ঠিক আছে, for our better understanding of the concept we try to decode the information। after decoding the information আমাদেরকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে তোমার সিমেন্টিক কম্পিটেন্সি। সিমেন্টিক কম্পিটেন্সিতে আমরা কি করি, we try to find out meaning of what। সিমেন্টিক মানে কি? সিমেন্টিক মানে কি? সিমেন্টিক মানে হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানা, তার মিনিংটাকে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, স্টাডি মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, এটা কি বলা হয়? সিমেন্টিক কম্পিটেন্সি। যার ফলে আমরা রিলেটিং কনসেপ্ট আর রিলেটিং মিনিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ সেটা আমরা বুঝতে পারি। দেন 3 নম্বর কম্পিটেন্সির কথা যেটা বলা হয়, সিমেন্টিক কম্পিটেন্সির কথা যেটা উনি বলেন, সেটা আছে প্র্যাগম্যাটিক কম্পিটেন্সি। প্র্যাগমা কথার অর্থ কি তো তোমরা পড়েছো? 2 নম্বরেরটা কি লিখলেন একবার বলুন? সিমেন্টিক কম্পিটেন্সি। সিমেন্টিক কম্পিটেন্সি means is try to find out the meaning of the word। ঠিক আছে, দেন প্র্যাগম্যাটিক কম্পিটেন্সি। স্যার কিছু শুনতে পাচ্ছে না মাঝে মধ্যে। Pragma means what? Actually we know pragma means what? প্র্যাগমা মানে কি? কি পড়লাম আমরা? প্র্যাগমা মানে অ্যাকশন। প্র্যাগম্যাটিক মানে তো ঠিক ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে তোমার প্র্যাগম্যাটিক কম্পিটেন্সি মানে কি। এবার আমরা যে কনসেপ্ট
কনসেপ্টটা বুঝতে পারলাম, ল্যাঙ্গুয়েজের যে এসেন্সটা বুঝতে পারলাম, প্রথমে কোডিং করলাম, দেন সেটাকে সিমেন্টিকে নিয়ে আসলাম, দেন এবার আমার বোঝার পর আমার রিয়াকশনটা কি হবে, অর্থাৎ where does apply it, আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে অ্যাপ্লাই করবো ফর মেকিং কনভিনিয়েন্ট কমিউনিকেশন, ফর ইফেক্টিভলি ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রসেসের ক্ষেত্রে হতে পারে। তার প্রসঙ্গ পরে আসতে পারে ক্রিটিক্যাল কম্পিটেন্সি। শুধু কি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশনের জায়গাটার মধ্য দিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো? কখনোই না। তারপরে যেটা আমরা করি, অ্যানালাইসিস করি, অ্যাবিলিটি টু অ্যানালিসিস, সিনথেসিস, ড্রাফটিং, ঠিক আছে, আবার ক্রিয়েটিংও হয় এই জায়গাটায়। তো এই সমস্ত বিষয়গুলো যখন আসে ক্রিটিক্যাল কম্পিটেন্সি, তখনই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হবে। যারা ধরো রিপোর্টার রয়েছে, ঠিক আছে, যারা বিভিন্ন মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা রাইটার, যারা তোমার হচ্ছে পোয়েট লিখে অনেক সময়, দে ডেভেলপ কাইন্ড অফ দ্য ক্রিটিক্যাল কম্পিটেন্সি। তোমার আমার জন্য এই পর্যন্ত ঠিক আছে, প্র্যাগম্যাটিক কম্পিটেন্সি, যে সঠিক। অনেকে এটাও ডেভেলপ করতে পারে না, শুধু আমরা এই পর্যন্ত বুঝে যাই যে সিমেন্টিক জিনিসটা বুঝতে পারলাম। কেননা সত্যি যদি বুঝতে পারতাম তাহলে এত বড় কমিউনিকেশনের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকতো না, এত ডিলেমা থাকতো না। কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে আর কোথায় কিভাবে কতটুকু রেসপন্স করতে হবে, সেই জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে তো কোনো কমিউনিকেশনের ব্যারিয়ারই থাকতো না। না, প্র্যাগম্যাটিক কম্পিটিশনটা একটু কমই থাকে আমাদের মধ্যে। এই পর্যন্ত আমরা প্রপারলি ডেভেলপ করতে পারি, কোডিংও করতে পারি, সিমেন্টিক কম্পিটেন্সিও করতে পারি। যারা ডেভেলপ করে তারা দে আর হাইলি ইফেক্টিভ কমিউনিকেশন পিপল, বাট ক্রিটিক্যাল কম্পিটিশন সেটা হায়ার লেভেল অফ কম্পিটেন্স এন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে চারটে হয়ে গেল। এবার হেভারমাসের কনসেপ্টে চলে আসছি। তো এই যে ওয়ার্ক নলেজ কিংবা টেকনিক্যাল নলেজ যে বিষয়টা আমরা বলছি, এখানে কি কি বিষয়গুলোকে আমরা রেফার করতে পারি? ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল অ্যাকশন, যেখানে বলা হয় যে নলেজ ইজ বেসড আপন এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন, একটা হচ্ছে এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন, প্রথম কথা। তার সঙ্গে সঙ্গে যেটা বলা হয় টেকনিক্যাল রুল, ঠিক আছে, অর্থাৎ হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিওরিজ যেগুলো রয়েছে, যেখানে হাইপোথিসিস ডেভেলপ করা হয়, যেখানে থিওরিজ ডেভেলপ করা হয় রীতিমতো, ঠিক আছে, এবং যেগুলো এম্পারিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, সেই সমস্ত নলেজের কথা বলা হয়। এবং এটাকে অনেক সময় সায়েন্টিফিক রিসার্চ ডোমেনও বলা হয়। আচ্ছা, আমাকে এটা বল, সো বেভরিস্টিক থিওরি কি বলে? তো এই যে বেভরিস্টিক মডেল অফ দ্য টিচার এডুকেশন প্রোগ্রামের কথা বলছি, এইখানে যে বিষয়গুলো আমরা দেখি, মূলত টিচার এডুকেটর কি করছে, ট্রান্সমিশন অফ দ্য স্কিলের নলেজ, এবং তার সঙ্গে সঙ্গে যেটা কি করা হয়, পার্টিকুলার নলেজ টেস্ট
ঠিক আছে, কিংবা প্রপার অ্যাকিউরেসি প্রোভাইড করা হয়। এবং কোথাও না কোথাও আমরা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অফ লার্নিং অরিজিনেট, যেটা আমরা মূলত আমরা যেটা জানি যে জেবি ওয়াটসন থেকে এবং বিএফ স্কিনার থেকে আমরা যেটা হয় সেটা থেকে আমরা পাই এই লার্নিং থিওরিজগুলো। এবং সেইখানে যেটা আমরা দেখি যে কিভাবে একজন বাচ্চার মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জেস নিয়ে আসা হয় আমরা। কারণ আমরা জানি যে কোথাও না কোথাও এই যে বিহেভিয়ারিস্টিক থিওরি থাকে না, এইটা মূলত তোমার এটা বিশ্বাস করে যে একজন শিশু যে ব্ল্যাঙ্ক স্লেট, ট্যাবুলা রাসা, অর্থাৎ তাকে তুমি যেমন এনভায়রনমেন্ট দিবে সেই এনভায়রনমেন্টে সে প্রিপেয়ার হবে। ঠিক তেমনি এরা এটা ভাবে যে টিচার প্রিপারেশন প্রোগ্রামে প্রি সার্ভিস টিচার যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে প্রিপেয়ার করার জন্য শুধুমাত্র আমরা রেনফোর্সমেন্টের মধ্য দিয়ে তাদেরকে সেই ট্রেনিং এর জায়গাটা আমরা প্রোভাইড করতে পারি। অর্থাৎ সাপোজ মনে করো যে ব্লু প্রিন্ট, একটা বিএডের তো একটা অ্যাসপেক্ট আছে না, অ্যাসেসমেন্টের ব্লু প্রিন্ট, এইটা শেখার জন্য তাকে ট্রেনিং প্রোভাইড করো। সে শিখলো, জানলো, এটা একটা স্কিল। কিংবা বিভিন্ন টিচিং স্কিল রয়েছে তোমার, রেনফোর্সমেন্ট কিভাবে প্রোভাইড করতে হবে, কন্টেন্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে, এই বিষয়গুলো। তো এইগুলোর সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও এর যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে, একটা হিউজ লেভেলের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। অর্থাৎ ব্লু প্রিন্টটা তখনই করতে পারবে না যখন আমরা নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, তারপর তোমার অ্যাপ্লাই, অ্যানালাইজ, সিনথেসিস, ইভালুয়েশন, এই ডোমেনগুলোকে প্রপারলি বুঝতে পারবো। তাই একটা ভালো প্রপার কম্প্রিহেন্সিভ আইডিয়াস এবং নলেজ থাকবে, তবে তো আমি সেই স্কিল সেটটা ডেভেলপ করতে পারবো। কিন্তু এখানে বিহেভিয়ারিস্টিক মডেল বলে, অর্থাৎ ওকে যেটা শেখাবে তাকে সেটাতে মাস্টারি তৈরি করে দাও, তাকে শেখাও, রাদার দেন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ। ঠিক আছে, এবং এইটার বিষয় যেটা আমরা দেখি তোমার এই বিহেভিয়ারিস্টিক টিচিং মডেলের মধ্য দিয়ে কোথাও না কোথাও এর পারপাস থাকে প্রিডিটারমাইন্ড, যে গোল রয়েছে সেগুলোকে অ্যাচিভ করা এবং পজিটিভ এবং নেগেটিভ রেনফোর্সমেন্ট প্রোভাইড করা। ঠিক আছে, আচ্ছা পজিটিভ আর নেগেটিভ রেনফোর্সমেন্টের একটা এক্সাম্পল দাও। তাহলে পজিটিভ রেনফোর্সমেন্ট বলতে আমরা কি বুঝি? যখন আমরা ডিজায়ারেবল বিহেভিয়ার যখন রিপিটেডলি করার জন্য রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। আর নেগেটিভ রেনফোর্সমেন্ট কি হয়? এলিমিনেশন অফ দ্য আনডিজায়ারেবল বিহেভিয়ার। ফর এক্সাম্পল, ইউ আর সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, সেইটাকে এলিমিনেট করার জন্য আমি বললাম যে তোমাকে ফোন ছাড়াই 1 সপ্তাহ থাকতে হবে। ঠিক আছে, ফোন ছাড়া। এবার ফোন ছাড়া তুমি যখন 1 সপ্তাহ থাকছো তখন সেটা কি হচ্ছে? এলিমিনেশন অফ আনডিজায়ারেবল বিহেভিয়ার। এবার তোমার থেকে ফোনটা ছিনিয়ে নেওয়া, এটাই হচ্ছে নেগেটিভ রেনফোর্সমেন্ট। তোমাকে একটা আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স দেওয়া হয় এখানে, এটা কিন্তু তোমার ভালোর জন্য। আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, হয়তো সেই আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সটা ইনস্ট্যান্টলি তোমাকে খারাপ লাগতেও পারে, কিন্তু পরবর্তীতে সেটা তোমার জন্য ভালো হতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো পজিটিভ রেনফোর্সমেন্ট, নেগেটিভ রেনফোর্সমেন্ট, এইগুলো অনেক সময় প্রিপেয়ার করা হয়। ঠিক আছে, দেন আর একটা কনসেপ্ট আসছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন, প্রোগ্রাম ইনস্ট্রাকশন। এবার প্রোগ্রাম ইনস্ট্রাকশনের কনসেপ্টটা কি ছিল? সাপোজ তোমরা ওই কোয়েশ্চেনটা একটু বুঝে নাও। সাপোজ ওই কোয়েশ্চেনটা তোমরা ভুল করলে, কেউ হয়তো তুমি ভুলও করলে তোমরা, বা আমি তোমাদেরকে আর একটু ক্লু দিয়ে দিলাম, আর একটু এক্সপ্লেন করে দিলাম। অর্থাৎ আমি তোমার বিহেভিয়ারটাকে শেপিং করছি। কেন শেপিং করছি? কেননা টু গেট দ্য ডিজায়ারেবল রেসপন্সেস। এবার সাপোজ তবুও তোমরা ইনকারেক্ট রেসপন্স দিয়ে দিলে, আবার তোমাকে প্রথম জায়গায় নিয়ে যাচ্ছি, তো বলছি আবার কনসেপ্ট বোঝালাম তোমাদেরকে, যেটা পড়িয়েছিলাম আবার বোঝালাম, দিয়ে আবার জিজ্ঞাসা করছি যে এবার বলো তো, দেন ঠিক করছো, দেন বললাম যে বাহ খুব সুন্দর, তারপর আবার নেক্সট সাইকেলে যাচ্ছি। এই প্রসেসটাকে আবার প্রোগ্রামিং ইনস্ট্রাকশন বলছে। ঠিক আছে, যে ফিডব্যাক যেটা প্রোভাইড করছি আমরা,
এইবার এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন। ডাইরেক্ট ইনস্ট্রাকশনে কি হয়, আমরা বিহেভিয়ারিস্টিক মডেল যেটা আছে এটা হচ্ছে টিচার ডাইরেক্টেড মডেল। অবশ্যই বিহেভিয়ারিস্টিক মডেল হচ্ছে টিচার ডাইরেক্টেড মডেল, এই কারণেই বলছি কেননা এখানে টিচার প্লে রোল মোর অ্যাক্টিভ, স্টুডেন্ট প্লে রোল মোর প্যাসিভ। ঠিক আছে, একজন শিক্ষক যদি মনে করে, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, বিহেভিয়ারিস্টিক মডেল অফ টিচার এডুকেশন প্রোগ্রাম কোন লেভেল অফ টিচিং ফলো করে? মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ, বলো তো? মেমোরি স্যার। মেমোরি লেভেলে কেননা কি করে, মেমোরি লেভেলে বলেছিলাম টিচার রোল ভীষণ অ্যাক্টিভ। টিচার একটা একদম প্রিডিটারমাইন্ড কিছু অবজেক্টিভ আছে, সেগুলোকে ফুলফিল করার জন্যই ক্লাসরুমে আসে এবং স্ট্রাকচার্ড অর্গানাইজ কন্টেন্ট প্রোভাইড করে, লার্নাররা সেটা কনজিউম করে, টিচার শুধু ইনস্ট্রাকশন এবং লেকচার প্রোভাইড করে। ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে আসলো, ব্ল্যাকবোর্ডে এসে ব্ল্যাকবোর্ড ইউজ করছে, কন্টেন্ট প্রোভাইড করছে, বাচ্চারা সেইটা কন্টেন্টগুলোকে কনজিউম করছে, বাট কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা খুব অল্প রয়েছে। তো এই সমস্ত টিচিং প্রসেসটা কিন্তু বিহেভিয়ারিস্টিক মডেলটাকে ফলো করছে। ডিরেক্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা আসছে। ঠিক আছে, এবং কোথাও না কোথাও ডিরেক্ট ইনস্ট্রাকশনে কি হয়, সাপোজ মনে করো যে বাচ্চা টিচার সোলার সিস্টেম সম্পর্কে পড়াচ্ছে, টিচার এলো সোলার সিস্টেম সম্পর্কে একটা আউটলাইন দিল, ক্লিয়ার কিছু এক্সাম্পল দিয়ে জাস্ট বিষয়টা সম্পর্কে একটা আউটলাইন দিল, বাট ইনডেপথ অ্যানালাইসিসের জায়গাটা কিন্তু টিচার পৌঁছাতে পারছে না। হয়তো কিন্তু এমনও তো হতে পারে যে টিচার হয়তো বললো যে একটা সোলার সিস্টেম বানাও, তোমরা কিভাবে বানাবে, সেটা কিন্তু আবার রিফ্লেক্টিভ লেভেলে চলে গেল। শুধু সোলার সিস্টেম সম্পর্কে যদি বলে সেটা কিন্তু মেমোরি লেভেল। আর বিহেভিয়ারিস্টিক মডেল অফ যেটা টিচার এডুকেশন প্রোগ্রাম, সেটা হচ্ছে তোমার মেমোরি লেভেলের জায়গাটা দেখছে। ঠিক আছে, পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে ইনকোয়ারি বেসড টিচিং। এটাই শেষ। ইনকোয়ারি বেসড টিচিং এ কি হয়, ইনকোয়ারি কথার অর্থ শুনে আমরা যেটা বুঝতে পারছি, যেখানে মূলত আমরা দেখি যে টিচার এনগেজ করছে লার্নারদেরকে ইন হোয়াট পারপাস, ফর দ্য প্রবলেম সলভিং পারপাস। ঠিক আছে, প্রথম বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে কি করছে আমরা, নার্চারিং অফ দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং। ইনকোয়ারি কথার অর্থের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিষয় সম্পর্কে জানার ইচ্ছা, সেকিং ইনফরমেশন, এই জায়গাটা দেখি আমরা। আচ্ছা, যেখানে আমরা কি করি, they involve, they understand and they try to understand the concept in a better way. এখানে টিচাররা এনগেজড হয় টু লার্ন ইনফরমেশন অ্যান্ড স্কিল। হিয়ার কি করা হয়, আস্ক কোয়েশ্চেন। অবশ্যই ইনকোয়ারি ট্রেনিং মডেলে কি করবে, ইনকোয়ারি যেটা টিচার এডুকেশন মডেল আছে, আস্ক কোয়েশ্চেন, দেন তারপর আরেকটা বিষয় দেখি জেনারেট হাইপোথেসিস, যেমন এটা প্রবলেম বেসড। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে অনেক সময় আমরা দেখি ডাটা অ্যানালাইসিস করা হয়, দেন তারপরে প্রসঙ্গটা কি দেখি আমরা অনেক সময়, যে কিভাবে আমরা ডাটা অ্যানালাইসিস কিংবা দেন ড্রাফটিং, প্রিপেয়ার রিপোর্ট কিংবা জেনারেলাইজেশন, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আমরা ফোকাস করি। ঠিক আছে, কিছু সাজেশন আছে টু ইমপ্রুভ দ্য কোলাবোরেটিভ লার্নিং, এই ইনকোয়ারি বেসড লার্নিং কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি।
4টে মতো সলিউশন আছে, সেগুলো একটু আলোচনা করে নেব। Give yourself time prepared. প্রথমে যে কাজটা করতে হবে, যখন এরকম কোন একটা প্রজেক্ট তৈরি করবে ইনকোয়ারি বেসড, ঠিক আছে, সেখানে একটা যথেষ্ট টাইম দিয়ে ওয়েল স্ট্রাকচার্ড প্রবলেম অর্গানাইজড করবে। তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকে, ঠিক আছে, তুমি যদি টিচার এডুকেটর হও, প্রি সার্ভিস টিচারদেরকে সঠিকভাবে মেন্টরিং করবে, গাইড করবে কিভাবে প্রবলেমকে ফ্রেম করার জন্য, ঠিক আছে। দেন ইউজ কোলাবোরেটিভ লার্নিং। একটা গ্রুপে কিছু গ্রুপ অফ পিপলকে ডিভাইড করে দিলে এবং they can work together to bring out the desirable solution of the problem cooperative ওয়েতে। তারপরে যেটা হয় যে এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিস দেবে, এমন অ্যাক্টিভিটিস নয় they may not able to solve, appropriate age appropriate activities with their capacities, with their interest. দেন পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখবো, when developing good question, অর্থাৎ প্রবলেমের মধ্যে আমরা কি দেখতে চাইছি, ডেভেলপিং গুড কোয়েশ্চেন বলতে ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেগুলো হয় না, যেখানে বাচ্চারা ফ্রিলি ভাবনা চিন্তা করতে পারে, ঠিক আছে, একদম নিজেদের মতো করে আউট অফ বক্স চিন্তা ভাবনা করতে পারে, নতুন কিছু কিউরিয়াসলি জিনিসগুলো সলভ করতে পারে, ক্রিয়েটিভিটি জায়গাটা থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলো দেখার কথা বলছে।